আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে গণিত অ্যাসাইনমেন্টের কাজ পেয়ে গেছো। তো আমি তোমাদের প্রথম একটা ক্লাস নিয়েছি, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য একটা ভিডিও আপডেট করেছি। তো এটা হচ্ছে তোমাদের সৃজনশীল প্রথম প্রশ্নটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই দেখবে এবং তোমাদের অ্যাসাইনমেন্টে কিছুটা হলেও সহযোগিতা হবে। তোমরা তোমাদের মতো করে সুন্দর করে লিখবে। আমি চেষ্টা করছি আমার মতো করে উপস্থাপন করার জন্যে। তো আমি আশা করি আমার এই ভিডিওটা তোমাদের জন্য কিছুটা হলেও উপকার হবে। আর যদি উপকার হয় তাহলে নিজে উপকৃত হবে, অপরের জন্যেও অপরও যাতে উপকৃত হতে পারে সেজন্য আমাদের এই চ্যানেলটা অবশ্যই প্রচার করবে, অর্থাৎ সাবস্ক্রাইব নিজে করব, অপরকে করার জন্য উৎসাহিত করব। শুধু অ্যাসাইনমেন্ট না, তোমরা যারা এবার 9-এ আছো তোমরা 10মে উঠবে, এসএসসি পরীক্ষা দিবে, আমার এই চ্যানেলের মধ্যে অনেক ভিডিও দেওয়া আছে যেটা এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সৃজনশীলের সমাধান তোমরা দেখবে অবশ্যই। সেখানেও তোমাদের অনেক উপকার হবে। বিষয়ভিত্তিক অর্থাৎ বইয়ের অধ্যায় থেকেও সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, সাধারণ প্রশ্ন দেওয়া আছে, সেগুলো তোমরা দেখবে, অবশ্যই তোমরা উপকৃত হবে। তো আসো তোমাদের সৃজনশীল অর্থাৎ প্রথম সৃজনশীল প্রশ্নে, অ্যাসাইনমেন্টের প্রথম সৃজনশীল প্রশ্নে বলা আছে ক নাম্বারে x বিলংস টু n such that x স্কোয়ার গ্রেটার দ্যান 3 এবং x কিউব ইকুয়াল আর লেস দ্যান 60। অর্থাৎ আমাদেরকে এমন একটি উপাদান বের করতে হবে যার বর্গ করলে 3 থেকে বড় হবে এবং ঘন করলে 30 থেকে ছোট অথবা সমান হবে। এরকম আমরা একটা সমাধান বের করব। আমরা এখানে লিখে নিতে পারতাম যে এখানে এমন উপাদান আমাদেরকে নির্ণয় করতে হবে যার বর্গ করলে 3 থেকে বড় এবং ঘন করলে 30 থেকে ছোট অথবা সমান। আমরা এরকম লিখতে পারি যে এখানে অথবা প্রদত্ত সেটের, দেখো প্রদত্ত সেটের উপাদানগুলো এমন হবে যেন বর্গ করলে 3 অপেক্ষা বড় এবং ঘন করলে 30 এর সমান, 30 এর সমান অথবা ছোট হয়। তাহলে আমাদের যে সেটটা দেওয়া আছে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে আছে। আমাদেরকে কি করতে হবে, এমন উপাদান বের করতে হবে যার বর্গ করলে 3 অপেক্ষা বড় এবং ঘন করলে কি হবে 30 অপেক্ষা ছোট অথবা সমান হয়। তাহলে সেই উপাদানগুলো হবে আমাদের কি এই সেটের তালিকা পদ্ধতিতে উপাদান। তা আমরা লিখতে পারি যেহেতু, দেখো আমরা এখানে লিখতে পারি যেহেতু x বিলংস টু n, তার মানে কি হচ্ছে x এর উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা হবে। তো আমরা বলতে পারি সুতরাং x ইকুয়াল টু কত 1 2 3 ডট 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 বসিয়ে পাই। আমরা এই উপাদানগুলো যদি বসাই তাহলে দেখব যে আমাদের এই সেটের যে শর্ত সেটা পালন করে কিনা। তো x ইকুয়াল টু 1 হলে তাহলে x স্কোয়ার সমান কত হবে 1 স্কোয়ার ইকুয়াল টু কত হবে 1। তাহলে এটা নিশ্চয়ই ডাজ নট গ্রেটার দ্যান 3, অর্থাৎ এই মানটা 3 থেকে বড় নয়। এবং x কিউব ইকুয়াল টু 1 কিউব ইকুয়াল টু 1, যেটা লেস দ্যান কত 30, অর্থাৎ 130 থেকে ছোট। এরপরে যদি আমরা x ইকুয়াল টু 2 বসাই তাহলে কি হবে x স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার ইকুয়াল টু কত 4। দেখো 4টা কিন্তু 3 থেকে বড়, তাহলে এটা গ্রেটার দেন। এবং এইখানে x কিউব ইকুয়াল টু কত হবে 2 কিউব ইকুয়াল টু হচ্ছে 8, এটা লেস দেন 30, অর্থাৎ এই মানটা 30 থেকে কি ছোট। এরপরে যদি আমরা x ইকুয়াল টু 3 বসাই তাহলে x স্কোয়ার ইকুয়াল টু কত হবে 3 স্কোয়ার ইকুয়াল টু 9, এটাও 3 থেকে বড়। এরপরে দেখো x কিউব ইকুয়াল টু লিখতে পারি 3 কিউব ইকুয়াল টু কত 27, এটা লেস দেন 30। এরপরে যদি আমরা x ইকুয়াল টু 4 বসাই তাহলে 4 বসালে কি হবে x স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার ইকুয়াল টু 16 গ্রেটার দেন 3
আর এখানে এক্স কিউব ইকুয়াল টু 4 কিউব ইকুয়াল টু 64, এটা ডাজ নট লেস দেন 30। তাহলে দেখো আমরা এখন যত মানই বসাবো এটা থেকে কি হবে, বড় হবে। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় সেট। আমরা কি লিখতে পারি, এটা সাইডে লিখি, নির্ণেয় সেট। তাহলে কত কত আমরা মান পাইলাম, দেখো একটা পাইলাম হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। তাহলে আমাদের নির্ণেয় সেট হবে 2, 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের খেয়াল করতে হবে যে শর্ত পালন করে সেই শর্ত পালন করতে হলে উভয় শর্তটাই পালন করতে হবে, এমন উপাদান আমাদেরকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। তাহলে আমরা দেখলাম 2 বসাইলে উভয় শর্ত পালন হয়, 3 বসাইলে উভয় শর্তটাই কি হয়, পালন হয়, কিন্তু 4 বসাইলে এটা পালন হলে এটা পালন হয় না। এই কারণে আমরা কি করব, এটা। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এখন খ নাম্বার প্রশ্নে আসলাম। তোমাদের বইয়ে যে অ্যাসাইনমেন্টের যে প্রশ্ন ছিল, বলা আছে যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12, এরপরে জি অফ এ দেওয়া আছে। এরপরে খ নাম্বার প্রশ্নে এসে বলা আছে এফ অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হলে কে একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। তো দেখো আমরা প্রথমে লিখলাম এফ অফ এক্স ইকুয়াল টু এত, আমরা এফ অফ মাইনাস 2 বসাইলাম, যেখানে এক্স আছে সেখানে মাইনাস 2 বসাইলাম, মাইনাস 2। মাইনাস 2-র উপরে বিজোড় পাওয়ার থাকলে মাইনাস থাকবে, 2 কিউবে কত 8, আর এখানে মাইনাসের উপর জোড় পাওয়া থাকলে প্লাস, আর 2 স্কোয়ারে কত 4, কে এটা পরে লিখলাম, এখানে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে দেখো প্লাসের 8 আর মাইনাসের 8 কেটে গেল, তাহলে আমরা পাইলাম 4k মাইনাস 12। তো যেহেতু এফ অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 আছে, তাহলে আমরা লিখতে পারি এত ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা কে এর মান পাইলাম 3। এরপরের ধাপে দেখো বলা আছে রুট কে একটি অমূলদ সংখ্যা। আসলে রুট কে মানে কত, আসলে রুট 3। রুট কে মানে রুট 3। তোমরা এখানে আরেকবার খেয়াল করো, আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এত, আমরা এফ অফ মাইনাস 2, তার মানে এক্স এর জায়গায় মাইনাস 2 বসাইলাম, এক্স এর জায়গায় কত বসাইলাম, মাইনাস 2 বসাইলাম। এরপরে 2 কিউবে 8, বিজোড় পাওয়ার থাকার কারণে মাইনাস থাকবে, জোড় পাওয়ার কারণে প্লাস, 2 স্কোয়ারে 4, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস আর মাইনাস 8 কেটে গেল, 4k মাইনাস। যেহেতু এফ অফ মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এটা ইকুয়াল টু 0 লিখতে পারি, সেখান থেকে আমরা কে এর মান পাইলাম এত। তো আমাদেরকে বলা হয়েছে কি, রুট কে একটি অমূলদ সংখ্যা, রুট কে একটি অমূলদ সংখ্যা। তো আমরা বলতে পারি যেহেতু কে ইকুয়াল টু 3, তাহলে সুতরাং রুট ওভার কে ইকুয়াল টু রুট ওভার 3। তাহলে এখানে রুট 3 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করাই যথেষ্ট। তাইলে আমরা বলতে পারি যেহেতু আমরা রুট কে একটি অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলছে, আর যেহেতু আমরা কে ইকুয়াল টু পাইলাম 3, তাহলে রুট কে মানে রুট 3, তাহলে রুট 3 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করাই যথেষ্ট। তাহলে এখন চলো আমরা এটা প্রমাণ করি। তাহলে প্রমাণ আমরা জানি দেখো 1 স্কোয়ার ইকুয়াল টু কত 1, রুট 3 স্কোয়ারে কত হবে 3, কিন্তু 2 স্কোয়ারে কত হবে 4। তাহলে দেখো এখানে 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, তাহলে রুট 3 মাঝখানে আছে। তাহলে আমরা বলতে পারি যে রুট 3-র মান 1 অপেক্ষা বড় কিন্তু 2 অপেক্ষা ছোট। তাহলে সুতরাং রুট 3 এর মান 1 অপেক্ষা বড়, কিন্তু রুট 3 এর মান 2 অপেক্ষা ছোট। তাহলে রুট 3 অবশ্যই পূর্ণ সংখ্যা নয়, অতএব আমরা বলতে পারি রুট 3 পূর্ণ সংখ্যা নয়। তাহলে রুট 3 যদি পূর্ণ সংখ্যা না হয়, সেই সংখ্যাটি মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। তাহলে আমরা এখন বলতে পারি কি, যে অতএব রুট 3
মূলদ বা অমূলদ সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু √3 পূর্ণ সংখ্যা নয়, তাহলে √3 মূলদ বা অমূলদ সংখ্যা যে কোনোটাই হতে পারে। যেহেতু √3 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলছে, তাহলে আমরা এখন ধরে নিব যে ধরি √3 একটি মূলদ সংখ্যা। তোমরা দেখো আমি আরেকটু বলে নেই। তাহলে এখানে √3 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করাই যথেষ্ট। আমরা জানি 1 স্কোয়ারে 1, 2 স্কোয়ারে 4 আর √3 স্কোয়ার 3। তাহলে দেখো 1 আর 2 এর মাঝখানে কিন্তু √3, তাই √3 এর মান 1 অপেক্ষা বড়, কিন্তু √3 এর মান 2 অপেক্ষা ছোট। তাহলে 1 এবং 2 এর মাঝে কোনো পূর্ণ সংখ্যা নাই, তার মানে √3 পূর্ণ সংখ্যা নয়। যদি √3 পূর্ণ সংখ্যা না হয়, তাহলে কি হবে, √3 মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। এখন আসো আমরা, যেহেতু আমাদের অমূলদ প্রমাণ করতেই বলছে, তাহলে আমরা কি করতে পারি, যে ধরি √3 একটি মূলদ সংখ্যা। তাহলে কি লিখতে পারি, ধরি √3 একটি মূলদ সংখ্যা। ধরি √3 একটি মূলদ সংখ্যা। যদি √3 মূলদ সংখ্যা হয়, তাহলে আবার কি লেখা যায়, √3 একটি মূলদ সংখ্যা। তাহলে সুতরাং লিখতে পারি √3 = p/q। যদি √3 একটি মূলদ সংখ্যা হয়, এভাবে লিখি কথাটা, তাহলেই ভালো হবে। যদি √3 একটি মূলদ সংখ্যা হয়, তবে ধরি √3 = p/q, যেখানে pq পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। কি লিখতে পারি, যে এখানে pq পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং q > 1। তাহলে আমরা pq এর পরিচয়টা কি দিলাম, যে যেখানে pq পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং q > 1। এখন দেখো আমরা যদি এখানে বর্গ করি, তাহলে কি হবে, √3² লিখতে পারি p/q²। এখানে লিখতে পারি বর্গ করে। তাহলে এখানে আমরা 3 পাবো, এখানে পাবো p²/q²। এখন আমরা যদি q দ্বারা গুণ করি, তাহলে কি হবে, 3q = p²/q। এখন দেখো এপাশে কিন্তু q এর মান যাই বসায় সেটা পূর্ণ সংখ্যা হবে, কিন্তু এখানে p²/q হওয়ার কারণে এখানে q এর মান 1 ব্যতীত অন্য যে কোনো মান বসাইলে সেটা হবে কি, ভগ্নাংশ হবে। কেন হবে, কারণ p/q হচ্ছে পরস্পর সহমৌলিক এবং স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি এখানে 3q স্পষ্টত পূর্ণ সংখ্যা, স্পষ্টত পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। কেন নয়, কারণ হিসাবে আমরা এই কথাটা লিখব, কারণ pq পরস্পর
সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং কিউ গ্রেটার দেন 1। তাহলে পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, কারণটা কি হবে? পি কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং কিউ গ্রেটার দেন 1। এই কারণেই এটা পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ ভগ্নাংশ। তার মানে এটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ। এটা কখনোই সম্ভব নয়, অর্থাৎ পূর্ণ সংখ্যা সমান ভগ্নাংশ কখনোই হতে পারে না। তাহলে আমরা এখন বলতে পারি, সুতরাং 3q এর মান পি স্কোয়ার বাই কিউ এর সমান হতে পারে না। আর 3q ছিল পূর্ণ সংখ্যা আর পি স্কোয়ার বাই কিউ হচ্ছে কি? ভগ্নাংশ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ কখনোই কি হতে পারে না? সমান হতে পারে না। তার মানে কি 3q এর মান পি স্কোয়ার বাই কিউ এর সমান হতে পারে না। অর্থাৎ 3q নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। অতএব √3 এর মান পি বাই কিউ আকারের কোনো সংখ্যা হতে পারে না। তাহলে √3 এর মান পি বাই কিউ আকারের কোনো সংখ্যা হতে পারে না, অর্থাৎ √3 নট ইকুয়াল টু পি বাই কিউ। তাহলে আমরা যেটা সমান ধরে নিয়েছিলাম সেটা সমান পাই নাই, আমরা ব্যর্থ হয়েছি, সমান প্রমাণ করতে পারি নাই। তাহলে আমাদেরকে এখন বলতে হবে যে অতএব √3 একটি অমূলদ সংখ্যা। অতএব √3 একটি কি? অমূলদ সংখ্যা। অর্থাৎ কি বলতে পারি? √k একটি অমূলদ সংখ্যা প্রমাণিত। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কি পেলাম? যে এখানে যে আমাদেরকে বলা হয়েছিল f(-2) = 0 হলে √k একটি অমূলদ সংখ্যা, সেই প্রমাণটা আমরা খুব সহজেই এখানে মিলাতে পারলাম। এরপরে আসো গ নাম্বার প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করি। তাহলে আশা করি তোমরা খ নাম্বারটা বুঝতে পারছো এবং লিখতেও পারবে তোমাদের অ্যাসাইনমেন্টে। তোমরা এটা সুন্দর করে দেখলে অবশ্যই তোমরা লিখতে পারবে। এখন আসি গ নাম্বার প্রশ্নটা, যেখানে তোমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে জি স্কোয়ার ইকুয়াল টু জি ইনভার্স স্কোয়ার। তাহলে এখন গ নাম্বার প্রশ্নের সমাধানে যদি আসি, তাহলে আমরা প্রথমেই লিখব দেওয়া আছে কি জিনিস, সেটা আমাদেরকে আগে লিখতে হবে। দেওয়া আছে জি অফ এ ইকুয়াল টু, আমাদের একটা মান দেওয়া আছে 1 + a³ প্লাস 1 + a³ প্লাস a⁶ ভাগ হচ্ছে কত? a³ তো আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে জি অফ এ স্কোয়ার ইকুয়াল টু জে অফ ইনভার্স স্কোয়ার। তাহলে আমরা প্রথমেই দেখো লিখি, সুতরাং জি স্কোয়ার মানে এর জায়গায় এ স্কোয়ার বসাবো। তাহলে 1 প্লাস এর জায়গায় এ স্কোয়ার, তার উপরে কিউব থাকবে, এর জায়গায় স্কোয়ার, তার উপরে 6 থাকবে, এর জায়গায় স্কোয়ার, তার উপরে কিউব থাকবে। তাহলে আমরা কি পাবো? দেখো এখানে যদি আমরা পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা জানি গুণ, তাহলে 3 × 2 = 6 প্লাস কত হবে? a⁴ 6 × 2 = 12, আর এখানে কত হবে? a⁶। তাহলে আমরা বাম পক্ষের মান পেয়ে গেলাম। এরপরে আমরা লিখি আবার জি অফ এ ইকুয়াল টু কত? a প্লাস a³ প্লাস a⁶ a³। তাহলে আমরা সুতরাং লিখতে পারি
-2 লিখব। তাহলে 1 প্লাস a ইনভার্স 2 তার উপরে কিউব প্লাস a ইনভার্স 2 তার উপরে 6, এরপরে a ইনভার্স 2 তার উপরে কিউব। তাহলে এই মানটা যদি আমরা লিখি তাহলে কি হবে দেখো, 1 প্লাস a টু দি পাওয়ার -6 প্লাস a টু দি পাওয়ার -12, এরপরে হবে a টু দি পাওয়ার -6। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা সূচকের সূত্র শিখেছিলাম, এটা লিখতে পারি 1 বাই a টু দি পাওয়ার 6, 1 বাই a টু দি পাওয়ার 12, 1 বাই a টু দি পাওয়ার 6। সূচকের সূত্র a ইনভার্স 1 মানে 1 বাই a, সেখানে আমরা সূত্রগুলো শিখেছিলাম। তাহলে এখন দেখো উপরে যদি আমরা লসাগু করি তাহলে a টু দি পাওয়ার 12 লসাগু, একটু খেয়াল করো a টু দি পাওয়ার 12, তাহলে লসাগু যদি করি a টু দি পাওয়ার 12 প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস 1, আর নিচে যেটা আছে সেটা থাকবে। এখন আমরা যদি এটাকে ঘুরাই লিখি, ভগ্নাংশ যেহেতু আছে, তাহলে লিখতে পারি 1 প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 12 ভাগ হচ্ছে কত, a টু দি পাওয়ার 12, আর এটা হবে উল্টে যাবে a টু দি পাওয়ার 6 বাই 1। তাহলে এখানে যদি আমরা লিখি তাহলে দেখো কি লিখতে পারি, a প্লাস a টু দি পাওয়ার 6 a টু দি পাওয়ার 12 a টু দি পাওয়ার 6, অর্থাৎ এটা আর এটা কাটাকাটি হবে, এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে a টু দি পাওয়ার 6 থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটাই সমান হচ্ছে কত, g অফ a স্কোয়ার। তাহলে দেখো আমরা মাইনাস থেকে এই a স্কোয়ার, অর্থাৎ যেটা আমরা মান বের করেছিলাম g অফ স্কোয়ার, দেখো এখানে আমরা বের করছিলাম যে g অফ a স্কোয়ার সমান এত পাইলাম। তাহলে এই মানটাই হচ্ছে এই মানটা, তাহলে এটা পরিবর্তে আমরা g অফ a স্কোয়ার লিখতে পারি। তাহলে অতএব আমরা বলতে পারি কি, তাহলে দেখো, তাহলে আমরা এখন যদি লিখি যে এটা লেখা যায়, তাহলে g ইন a ইনভার্স 2 ইকুয়াল টু আমরা কত পাইলাম, g অফ স্কোয়ার। এটাকে যদি এখন ঘুরাই লিখি, অর্থাৎ ডান পক্ষটা বাম পক্ষে আর বাম পক্ষটা ডান পক্ষে লিখি, তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, আরেকবার বলি, g অফ এর মান দেওয়া আছে, আমরা এর জায়গায় a স্কোয়ার প্রথমে বসে একটা মান পাইলাম, এরপর আবার লিখলাম g অফ এ সমান কত, এর জায়গায় কত, a ইনভার্স 2 লিখলাম। a ইনভার্স 2 লেখার পরে আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে -6 -12 নিচে হচ্ছে 6। এরপরে আমরা যে সূচকের সূত্র সেখানে আমরা শিখছিলাম a ইনভার্স n ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n। এখন এইখানে যদি তুমি 3 বসাও দেখো 1 বাই a কিউব হবে, এখানে যদি 6 বসাও তাহলে 1 বাই a টু দি পাওয়ার 6 হবে। তো আমরা এই সূত্র অবলম্বন করে এখানে আমরা ভাঙাইলাম। এরপর এখানে লসাগু করলাম, এখানে 12 লসাগু, তাহলে এখানে 12 থাকবে 6টা থেকে, আর 12টা থেকে 6টা গেলে 6টা থেকে, আর এটা দিয়ে এটা ভাগ করলে 1, এটা উল্টায় দিলাম, এই ভগ্নাংশের ভাগে যায় গুণ দিয়ে কাটাকাটি করলাম। তাহলে আমরা যেই মানটা পাইলাম সেটা হচ্ছে আসলে a স্কোয়ারের সাথে মিলে গেল। তাহলে এটা পরিবর্তে আমরা লিখলাম এটা, এরপরে বাম পক্ষে এটা ছিল, তাহলে এটাকে লিখার পরে আমরা ডান পক্ষেটা বাম পক্ষে লিখলাম, বাম পক্ষেটা ডান পক্ষে লিখলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আমি যেভাবে তোমাদেরকে এখানে সমাধান দিলাম, তোমরা যদি এইভাবে অ্যাসাইনমেন্টে সুন্দর করে লিখতে পারো তাহলে অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্ট চমৎকার হবে, সুন্দর হবে, হ্যাঁ, এবং তোমরা অতি উত্তম পর্যায়ে পৌঁছে যাবে, অর্থাৎ শিক্ষকের যে মন্তব্য অতি উত্তম সেখানে তোমরা পৌঁছে যাবে। তো তোমরা আমাদের দ্বিতীয় সৃজনশীল দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে প্রথম সৃজনশীল সমাধান দিলাম, এর আগে আমরা দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। তো সুপ্রিয় শিক্ষার্থী, যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে, এই অ্যাসাইনমেন্ট তোমাদের উপকার হয়, তাহলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবকে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে। এছাড়াও আমরা বলেছি যে এসএসসি পরীক্ষার জন্য তোমরা যেহেতু সামনে এসএসসি পরীক্ষা দিবে, সেই এসএসসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা অনেক আপডেট করেছি, আরও আপডেট করবো আশা করছি। তো তোমরা সেই পর্যন্ত ভালো থাকো, সবাইকে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।